বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার কলকাতা এসেছিলেন, যদিও কোনো রাজনৈতিক সভা নয়, কারণ আমরা জানি এর আগে লাস্ট 4 মাসে তিনি 5 বার বঙ্গ সফরে ঘুরে গিয়েছেন। কিন্তু আজকে তিনি এসেছিলেন একেবারে সম্পূর্ণ একটি অরাজনৈতিক কাজে। পূর্বাঞ্চলের সদর দপ্তর ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামে আজকে কমান্ডারদের একটা সম্মেলন ছিলেন। সেই সম্মেলনেই আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। তবে শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন দেশের উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, এছাড়াও 3 সেনার প্রধান, তারা সবাই ছিলেন, সর্বাধিপ্রধান সবাই ছিলেন। অর্থাৎ হয়তো একটা অরাজনৈতিক বিষয়, দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত, সমস্ত কিছু নিয়েই হয়তো আলোচনা হওয়ার কথা। কিন্তু কেন এই মুহূর্তে কলকাতার বা ইস্টার্নের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে এই সম্মেলন এবার হলো? দেশের এই মুহূর্তে আমরা জানি বেশ কিছু এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা হয়তো জনসমক্ষে বা আমাদের সবার সামনে আসে না, বা আসার কথাও নয়, কারণ এটা সম্পূর্ণ একটি কনফিডেন্সিয়াল বিষয়। কিন্তু কোথাও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন আজকের এই বৈঠক শুধুমাত্র একটা কনফারেন্সে আলোচনা নয়, এর পিছনে অন্য কোনো বড় কারণ রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেশের সেনার সমস্ত মাথারা আজ ছিলেন ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়ামের এই সম্মেলনে। কিন্তু কী ছিল বিষয় আমরা আলোচনা করব, তার আগে আজকে প্রথম প্রতিবেদন দেখব, তারপরে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। দেখুন আজকের প্রতিবেদন। সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী একা নন, তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, 3 সেনাবাহিনীর প্রধানও। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি বৈঠকও করেন তাদের সঙ্গে। বৈঠকের পরে প্রধানমন্ত্রী বিহারের উদ্দেশ্যে রওনা হন। প্রশ্ন উঠছে, প্রতিরক্ষা মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, 3 সেনাবাহিনীর প্রধানদের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী কেন ফোর্ট উইলিয়ামে বৈঠক করলেন? এরা সবাই দিল্লিতেই থাকেন, কাজেই প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচিতে সে বৈঠক অনায়াসে দিল্লিতে করা যেত। তাহলে কি কলকাতায় এই বৈঠক করার মধ্যে আলাদা কোনো তাৎপর্য রয়েছে? সূত্রের খবর, বৈঠকের সীমান্ত পরিস্থিতি ছাড়াও অভ্যন্তরীণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথম আওয়াজ তুলেছিলেন, অনুপ্রবেশের ফলে দেশের জনবিন্যাস পাল্টে যাচ্ছে। জনবিন্যাস মিশন তৈরির কথাও বলেছিলেন তিনি। অনুপ্রবেশের সমস্যা সব থেকে বেশি বাংলা, অসম এবং ত্রিপুরায়। এই 3 রাজ্যের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। 3 রাজ্যেই অনুপ্রবেশ বড় রাজনৈতিক ইস্যু। রবিবার অসম সফরে নরেন্দ্র মোদী ফের জনবিন্যাস পাল্টে যাওয়া নিয়ে সরব হন। কংগ্রেসকে দোষারোপ করে বলেন, কংগ্রেসের প্রশ্রয়ের কারণেই অনুপ্রবেশ এত বেড়েছে। विकास के इन प्रयासों के बीच असम के सामने एक चुनौती विकराल होती जा रही है। ये चुनौती है घुसपैठ की। जब यहां कांग्रेस की सरकार थी तो उसने घुसपैठियों को जमीनें दी, अवैध कब्जों को संरक्षण दिया। कांग्रेस ने वोट बैंक के लालच में असम के डेमोग्राफी का संतुलन बिगाड़ दिया। अब बीजेपी सरकार असम के लोगों के साथ मिलकर इस चुनौती का मुकाबला कर रही है। हम घुसपैठियों से आपकी जमीनों को मुक्त करा रहे हैं। তবে কি বৈঠকে এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো? শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বারে বারে অভিযোগ করেছে, সংখ্যালঘুদের অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল এবং রাজ্য প্রশাসন। বিজেপির অভিযোগ, ভোট ব্যাংক বাড়াতেই সংখ্যালঘুদের বেআইনি অনুপ্রবেশে মদত দিচ্ছে সরকার, ফলে রাজ্যে কোণঠাসা হয়ে পড়ছে হিন্দুরা। অনেকেই মনে করছেন, হিন্দু আবেগকে এইভাবে উস্কে দিয়ে 26-এর ভোটে যেতে চাইছে বিজেপি। অসমের জনসভা থেকে জনবিন্যাস নিয়ে তোপ দাগার পর এবার কি সীমান্তেও বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার? সে কারণেই কি ফোর্ট উইলিয়ামে এরকম গুরুত্বপূর্ণ বৈঠক? নিউজ টাইম। খুব স্বাভাবিকভাবেই যে বিষয়টা আমরা আজ আলোচনা
মধ্যে নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করব, যে কথা বারবার কেন্দ্রীয় সরকার বলছে, স্বরাষ্ট্র দপ্তর বলছে, প্রতিরক্ষা দপ্তর বলছে, এ রাজ্যের বঙ্গ বিজেপির শীর্ষকর্তারা বলছে যে বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর জনবিন্যাস বা ডেমোগ্রাফি কোথাও না কোথাও মনে হচ্ছে যেন বদলে যাচ্ছে, পরিসংখ্যান সে কথা বলছে। আর দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার সেই অনুপ্রবেশ নিয়ে কিন্তু সওয়াল করছেন। আর যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন আসছে এই বাংলায়, এবং তার আগে নিশ্চয়ই আসামে আছে, অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে সবথেকে বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে বা পশ্চিমবঙ্গের সঙ্গে, তারপরে রয়েছে আসাম, তারপরে রয়েছে ত্রিপুরার সঙ্গে। অর্থাৎ সামনে দুটো রাজ্যে ভোট, একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ এই দুটো ভারত বাংলাদেশ বর্ডার বা সীমান্ত নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা কি রয়েছে কেন্দ্রীয় সরকারের বা দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের বা প্রতিরক্ষা দপ্তরের? আজকে কি বৈঠকে সেই আভ্যন্তরীণ যে আলোচনা, তার মধ্যে হয়তো এমন কোনো বিষয় ছিল যা হয়তো আজ না হলেও ভবিষ্যতে আমরা জানতে পারবো? কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়া নিয়ে যেভাবে বিরোধীরা বারবার কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, এবং সেখানে বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে বারবার বঙ্গ বিজেপি বলছেন যে ওপার বাংলা থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা এ রাজ্যে এসে পড়ার পরে জনবিন্যাস অনেক বদলে গেছে এবং ভোটার তালিকায় অবৈধ ভোটার হিসাবে তারা কিন্তু ঢুকে গিয়েছে। স্যার হয়তো সময় নেবে, পরে আসবে, কিন্তু তার আগে আজকের এই বৈঠকের পর কোথাও বিরোধীরা বারবার বলার চেষ্টা করছেন হয়তো ভোটের আগে হিন্দুত্বর মেরুকরণ আবার হয়তো নতুন করে শুরু করতে চাইছেন। আর এ রাজ্যের শাসক দল বা তৃণমূল বারবার বলছেন প্রতিরক্ষা বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেশের অনুপ্রবেশ রক্ষা, তারা কেন পারছেন না? আমরা আলোচনা শুরু করব। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আলোচনা, তার সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাকে স্বাগত। রয়েছেন আমার সঙ্গে বিজেপির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। জ্যোতি, আপনাকেও স্বাগত। রয়েছেন সিপিআই মুখপাত্র নেতা রিতেশ বসাক। রিতেশদা, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমি জ্যোতির কাছে রাখবো। জ্যোতি, খুব স্বাভাবিকভাবেই শেষ কয়েক মাস যে বিষয় নিয়ে বঙ্গ রাজনীতি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক দরজায়, আমরা দেখেছি এ রাজ্যের বঙ্গ বিজেপিও বারবার বলছে যে এ রাজ্যে অনুপ্রবেশ একটা এমন ইস্যু রয়েছে যেখানে বাংলাদেশ ভারত সীমান্তের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়েছেই, এবং তা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কোনায় কোনায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। সেটা আটকানোই এই মুহূর্তে একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। শুধু তাই নয় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মাধ্যমে হয়তো ছেকে অনুপ্রবেশকারী বা অবৈধ ভোটারদের বার করে দেওয়া হবে। কারণ আমরা জানি বেশ কিছু উদাহরণ আমাদের সামনে রয়েছে। আমরা দেখেছি যে ওপার বাংলা থেকে আসা মানুষজন এখানে কিভাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব বানিয়ে ফেলছে, এবং ধীরে ধীরে তারা আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এছাড়া পরিযায়ী হিসাবেও তারা বিভিন্ন রাজ্যে রয়েছেন, যেটা বিজেপি শাসিত রাজ্যে যারা রয়েছেন তাদেরকে নিয়ে যখনই এই ধরনের আলোচনা হয় তখনই বলা হয় যে বাংলার আক্রমণ, বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ। কিন্তু আজকের এই বৈঠক হয়তো অরাজনৈতিক, কিন্তু কোথাও না কোথাও আমরা একটা ইনটিউশন করতেই পারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজকে সেনার সমস্ত প্রধানদের নিয়ে, মাথাদের নিয়ে আজকে এই প্রধানমন্ত্রীর বৈঠক থেকে হয়তো আসল বিষয় যে কিভাবে অনুপ্রবেশ রুখতে হবে আগামী দিন, সেটা একটা বড় বিষয় আলোচনার মধ্যে ছিল। জ্যোতি, আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে সুপ্রিয়দা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা যে শুধুমাত্র যে আজকে থেকে শুরু হয়েছে সেটা নয়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে দেশভাগ দিয়ে, দেশভাগের মধ্য থেকে। দেশভাগের ফলে অসংখ্য অগণিত মানুষ তারা হঠাৎ করে নিজ হোমে তাদেরকে পাকিস্তানি বানিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে বাংলাদেশি বানিয়ে দেওয়া হয়েছিল, এবং যারা ভারত মাতার জন্য প্রাণ দিয়েছিল, যেমন মাস্টারদা সূর্য সেন বা প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরসূরিরা, তাদেরকেও রীতিমতো ফোর্সফুলি বাংলাদেশি পাকিস্তানি বানিয়ে দেওয়া হয়। এই কিছুদিন আগে একটা অর্ডার এসেছে, আপনি জানেন যে 2024 সাল পর্যন্ত দেশভাগের বলি হওয়া হিন্দুরা
তাদেরকে আর কাগজ দেখাতে হবে না। যেভাবে হেনস্থা করা হতো তৃণমূল কংগ্রেসের পুলিশের দ্বারা বনগাঁতে, বারাসাতে, আমরা নিজেরাও সেই কেসগুলো হ্যান্ডেল করেছি, তাদেরকে আর কোন রকম ভাবে এক চিমটি কাটারও ক্ষমতা নেই কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের। তো সুতরাং এর জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে দেশভাগের বলি হওয়া হিন্দুদেরকে উনি প্রোটেকশন দিয়েছেন, তাদেরকে সুরক্ষা দিয়েছেন, তাদেরকে কেউ যাতে তারা যেন বুক ফুলিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমরা দেশভাগের শিকার, আমরা এখানে এসেছি। তো তাদের সেই সম্মান যিনি দেওয়ার ব্যবস্থা করেছেন সেই নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। সাথে সাথে এটাও বলতে হয় যে কারণের জন্য আমাদের এই বাংলার উৎপত্তি, অর্থাৎ আপনি জানেন যে 1946 সালে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়, গ্রেট ক্যালকাটা কিলিং এ হিন্দুদেরকে যেভাবে বেছে বেছে মারা হয় এবং পরবর্তীকালে দেশভাগ হয়। দেশভাগের আগে 20 জুন 1947 সাল এখান থেকে কিছু দূরে আপনার তারকেশ্বরের সেই তারকেশ্বর সম্মেলনে অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে যে রাজ্যটির জন্ম দেওয়া হয়েছিল শুধুমাত্র বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং যিনি জন্ম দিয়েছিলেন তার মধ্যে অনেকেই ছিলেন, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, মেঘনাথ শাহ সহ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। তো যে কারণের জন্য হচ্ছে আপনার এই রাজ্যটির জন্ম, অর্থাৎ বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার প্রত্যয়ে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি এট দ্য টাইম অফ পার্টিশন, অর্থাৎ পার্টিশনের সময় হিন্দুর, আমি যদি ডেমোগ্রাফিক পরিসংখ্যান দেখি তাহলে হিন্দুর সংখ্যা ছিল আপনার 88%, মুসলমানের সংখ্যা ছিল 12%। আজকে অদ্ভুত ভাবে আজকে দাঁড়িয়ে আপনার হিন্দুর সংখ্যা কমতে 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 দাঁড়িয়েছে 70-এরও নিচে, যেটা ববি হাকিম বলছেন 65-র কাছাকাছি, মানে ওনার হিসেবে 35% মুসলমান। এবং মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এদিকে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একটা বিস্তীর্ণ অংশ, সেখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে এবং একটা বাংলাদেশি কালচার, আপনার ইউনুস যে কালচার বিলং করেন, ইউনুসের যে আদর্শ, সোহরাওয়ার্দীর যে আদর্শ, জিন্নার যে আদর্শ, সেই আদর্শ লালিত পালিত হচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছিলাম বাদুড়িয়াতে যেভাবে আপনার বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়। মুর্শিদাবাদে দেখলাম হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মেরে ফেলা হলো। এখানে আপনার কি বলে গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে যেটা উস্তিতে যেটা হয়েছিল, আপনার নলিয়াখালীতে যেটা হয়েছিল, দেগঙ্গাতে যেটা হয়েছিল, ফলে হিন্দুরা অস্তিত্বের সংকটে, এবং যে কারণের জন্য পশ্চিমবাংলার তৈরি, অর্থাৎ বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষা, সেই অস্তিত্ব আজকে কোথায়, কোথাও না কোথাও সংকটের ভিতরে। যদি এখানে কোথাও মনে হচ্ছে না, এটা শুনতে খুব ভালো লাগছে হিন্দুত্বর বিষয় নিয়ে, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে ভোটের আগে এই ধরনের কোনো প্রয়াস বা প্রক্রিয়া, খুব সাধারণভাবে বিজেপির সম্পর্কে বলা হয় তারা হিন্দুত্ববাদী, এবং আজকের এই যদি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলা হচ্ছে কোথাও হিন্দুত্বর মেরুকরণ করার চেষ্টা হচ্ছে। কারণ সংখ্যালঘুদের নিয়ে বিরোধী দল সম্পর্কে যে সম্পর্ক কথা বলা হয় বা এ রাজ্যে শাসক দল সম্পর্কে বলা হয়, আজকে ভোটের আগে সেই হিন্দুত্ব মেরুকরণের তাস কোথাও যেন আজকে মোদী সরকার ফেলার চেষ্টা করছে। এইটাই তো অভিযোগ তাদের বিরুদ্ধে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে হিন্দুত্বের বিষয়টা আপনি এরকম অ্যাঙ্গেল থেকে ভাবুন যে একটা সম্প্রদায়কে কোণঠাসা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তুষ্টিকরণের জন্য। আমি আপনাকে একটা উদাহরণ দিই সুপ্রিয়দা, এবং আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনি এটা জানেন এবং আপনিও এটা নিয়ে প্রতিবেদন করেছেন, ডিবেটও আপনি করেছেন এটা নিয়ে। ওবিসি এর মাধ্যমে একটা সম্প্রদায়কে তুষ্টিকরণ করার মাধ্যমে আমরা তো চাই যে ইনক্লুসিভ হোক, আমরা তো চাই যে সবাই পশ্চিমবঙ্গবাসী সবাই সম্মিলিতভাবে উন্নয়ন যজ্ঞে সামিল হোক, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, সবাই। কিন্তু এই যে তুষ্টিকরণের নামে যে ভাগাভাগি বিভেদ তৈরি করছেন এই রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা বক্তব্য রেখেছি, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। এটা আমি মনে করি এই আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবাই এই জিনিসটাই এমফাসাইজ করার চেষ্টা করছেন যে ভাই কোনো বিভেদ চলবে না, পশ্চিমবঙ্গটা সবার, এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেটা হিন্দু হোক, মুসলিম হোক, সবারই আপনার কন্ট্রিবিউশনটা দরকার। কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে এই রাজ্যে থাকা যাবে না। বেশ, যদি আমি আসবো পরে, বেশ 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 আমি রাজুদার কাছে যাবো। রাজুদা,
খুব স্বাভাবিকভাবেই বারবার যে অভিযোগটা আপনাদের দলের বিরুদ্ধে আসে বা শাসক দলের বিরুদ্ধে আসে যে সংখ্যালঘুদের আপনারা তোষণ করেন, এবং বেশ কিছু উদাহরণ সামনে জ্যোতি তুলে ধরার চেষ্টা করলো। আদতে আমরা বলি আমাদের দেশের এমনভাবে গোটা সিস্টেমটা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই হিন্দু মুসলিম যে বিষয়টা সেটা কিন্তু আমরা আলোচনার মধ্যে ফেলি, কারণ ধর্মের ভিত্তিতে যদিও কোনো ভাগ হয় না। কিন্তু আজকে বাংলা রাজনীতিতে এতটা অস্থিরতা এবং কথায় কথায় বারবার হিন্দু মুসলিম মন্দির মসজিদ দাঙ্গা এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। আর যখনই এসআইআর হয় বা যখনই এমন কোনো কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত হয় তখন থেকে এই বিষয়গুলো আরও সামনে চলে আসে। ফলে আজকে এই জনবিন্যাস পরিবর্তন হচ্ছে বা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোর মধ্যে, তার প্রভাব তো খুব স্বাভাবিকভাবেই বাংলার পড়বে, বাংলার ইকোনমির উপর পড়বে, বাংলার মানুষের উপরে পড়বে। তাহলে কোথাও মনে হচ্ছে না যে যে অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে করছে বিজেপি, কোথাও সেটাকেই শিলমোহর দেওয়া হচ্ছে যে আপনারা বারবার কেন সংখ্যালঘুদের নিয়ে এত বেশি ভাবছেন, সংখ্যালঘুদের জন্য কেন এত বেশি কথা বলছেন? এটা তো বাংলা দেশের সংখ্যালঘুদের জন্য নয়, অনুপ্রবেশকারী মুসলমান, আমি সেটাই বলছি, দেশের সার্বভৌমত্ব দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজুবাবু দেখুন, এখানে আমাদের জ্যোতি ভাই যে কথাগুলো বললেন ওনাদের দলের স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু যে কথাটা বলা হচ্ছে বিজেপিকে যে তারা হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক দল, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিজেপি কোনোভাবেই হিন্দুত্ববাদী বা হিন্দুত্ব বা সনাতনীবাদী কোনোভাবেই নয়। কারণ যদি সেটা হতো, 2014 সালে বিজেপি ক্ষমতায় এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, 2014 থেকে 2024-এ 2025-এ 11 বছর হয়ে গেছে। 11 বছরের মধ্যে একটা কোনো হিন্দু বা সনাতনীদের জন্য একটা প্রকল্প করেনি, একটা সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করেনি। তার মানে হিন্দু বা সনাতনীদের বিষয় নয়, এরা হচ্ছে ভোটবাদী। এই যে দলটা ভারতীয় জনতা পার্টি কেন করবে, তাহলে হিন্দুত্ববাদী ওদেরকে বলা উচিত নয়, সবার জন্য করুক, মাইনরিটিদের জন্য। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, আমরা ধর্মনিরপেক্ষতাই কিন্তু হিন্দুদের জন্য করা হবে, মুসলিমদের জন্য করা হবে। হিন্দুদের রক্ষক হিসাবে যেভাবে ওদেরকে স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া হচ্ছে যে ওরা হিন্দুদের রক্ষক, এই স্ট্যাম্পটা ভুল। আসলে ওরা ভোটবাদী একটা সংগঠন, শুধু ভোটের জন্য, জেতার জন্য। আর অনুপ্রবেশের কথা যদি হয়, যে মুসলিম অনুপ্রবেশ, হিন্দু অনুপ্রবেশের কথা যদি হয়, একটু আগে জ্যোতিভাই বললেন যে এই সমস্যাটা 1947 সাল থেকে, দেশভাগের পর থেকে, সত্যিই তাই, দেশভাগের বলি বাঙালি, যখন এখানে দেশভাগ হয়েছে তারপর থেকে এই অনুপ্রবেশ সমস্যা রয়েছে। এখন হচ্ছে যে মুসলমান এবং হিন্দু এই যে অনুপ্রবেশ এবং এসআইআর যে কথাটা উনি বলছেন যে 2002 সালের পরে যারা ভোটার লিস্টে নাম আছে বা 2014 সাল 31 ডিসেম্বর পর্যন্ত, যেটা পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 7 সেপ্টেম্বরে বলা হয়েছে যে যারা হিন্দু বুদ্ধিস্ট জৈন পার্সিকিউশন, এই 6টা জাতি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ভারতে এসেছে এবং যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, শিখ শেল্টার কথাটাকে ব্যবহার করা হয়েছে, যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে তাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না, তারা শরণার্থী। মানে আপনি সিএ বলছেন তো? না, সিএ বলছি না, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 আলাদা গল্প। এটা এই যে সিএ কথাটা আলাদা, কিন্তু এই যে আপনার 2002 সালে যে গল্পটা আসলো এসআইআর, এই পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আবার পরে তোমার সময় বলবো, এই পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 7 সেপ্টেম্বর, এটা পিডিএফটাকে ডাউনলোড করলে দেখা যাবে। আবেদনকারীরাই শুধু জ্যোতির সঙ্গে কিছু অ্যাড করতে চাই। যে রিসেন্টলি যে অর্ডারটা আসলো, রিসেন্টলি যে অ্যাক্টটা আসলো, ফরেনার্স এন্ড ইমিগ্রেশন বিল পরবর্তীকালে অ্যাক্ট 2025, সেইটার মডিফিকেশন হচ্ছে এইটা, এবং সেখানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে শুধু পাসপোর্ট নয়, উইদাউট ভ্যালিড ডকুমেন্ট যদি কেউ আসে তাকে কোনো রকম ভাবে ফরেনার হিসেবে গণ্য করা হবে না। এইটা ভাই আমার, আপনি মিথ্যাচার করবেন। ভাই আমার কাছে আইনটা রয়েছে, আমার কাছে আইন রয়েছে পুরো একদম ইংরেজি, আমি শুনিয়ে দেব কি লেখা রয়েছে। আমি বলছি আমার কথা রাজুবাবুকে শেষ করতে দাও, যেটা লেখা রয়েছে, ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট
বলছি ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025-এ এক্স্যাক্ট 2015 7 সেপ্টেম্বরে যে পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে শব্দগুলো ব্যবহার করেছে, ফুল স্টপ দাড়ি কমা সেমটাকে তুলে দেওয়া হয়েছে, শুধু 2014 জায়গায় 2024 করা হয়েছে। 2024 আমি বলছি আচ্ছা রাজুদা, যে প্রশ্ন আমার ছিল, আমি বলছি আমি যে প্রশ্নের উত্তর চাইছি, জ্যোতিকে একটু বলে দিই। জ্যোতি, আজ যেভাবে এবং অভিযোগের দিক রাজ্য সরকারের দিকে দলের দিকে, তার জবাব আমি জানতে চাই। এই আইনটা মানুষের জানা দরকার। এই যে আমি বলছি প্যারা বলছি 4 নম্বর পেজে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025-এ যেটা রুলটা জারি হয়েছে, এটা 4 নম্বর পেজে প্যারাতে ভালো করে পড়ুন। সেই আইন নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু যেটা জ্বলন্ত ইস্যু, জ্বলন্ত বিষয় এই মুহূর্তে বাংলায় বা পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু এই মুহূর্তে কিন্তু অনুপ্রবেশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সেটাতে বারবার কেন আপনাদের দলকে অভিযোগ করা হচ্ছে বা শাসক দল বা প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে? না, তাহলে কেন্দ্র সরকার ডিক্লেয়ার দিয়ে জানাক যে আমি অক্ষম, আমি কোনো মত পাচ্ছি না অনুপ্রবেশ আটকাতে। ত্রিপুরা দিয়ে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে, আসাম দিয়ে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে, বিহার দিয়ে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে, বাংলা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, চারিদিক দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। কেন্দ্র সরকার অনুপ্রবেশ আটকাতে মানে অক্ষম, এটা বলুক যে আমি পাচ্ছি না আটকাতে। আর সেই কারণে কি আপনারা বলেন বাংলা বিরোধী? সেই কারণে কি বিজেপিকে বলেন আপনারা বাংলা বিরোধী? কাকে বলবো? বাংলাকে, সেই বিজেপিকে আপনারা সেই কারণেই বলেন যারা বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী? না, তারা তো বাঙালি মনে করলে তাদেরকে বাংলাদেশি ভাবে। বিজেপি আর বাঙালি দুটোর মধ্যে আলাদা, মানে যারা বাংলা ভাষায় কথা বলে বিজেপির কাছে তারা হলো সবাই বাংলাদেশি। তো সেই জন্য তাদেরকে বাঙালি, যারা জাত বাঙালি, ঘটি বাঙালি, তারা বিজেপি দেখলে রেগে যায়, বিজেপির লোককে দেখলেই বলে তোমরা বাংলা ছাড়ো। এখন হচ্ছে যে যারা আজকে নরেন্দ্র মোদী সাহেব আজকে কলকাতায় এসেছেন, দেখুন সমগ্র দিল্লি ক্যাবিনেট উঠে নিয়ে এসছে। যাকে আনার দরকার ছিল অমিত শাহজি, তিনি আসেন, কারণ তিনি সবাই এসেছে ভাই। আমার ক্যাবিনেট, সেনা প্রধানরা এসেছে, সেনা প্রধান, এরা প্রতিরক্ষার একটা সম্মেলন ছিল, কমান্ডারদের সম্মেলন, সবাই এসে গেছে। তাহলে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী অন্য শিডিউল ছিল। আমি বলছি দিল্লি নামটা, দিল্লির বোর্ডটাও তো তুলে নিয়ে এসে ওখানে মেরে দিতে পারতে, কলকাতা নয় আজকে থেকে দিল্লি হয়ে গেল। তার মানে কিছু তো গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেশের সেনা প্রধানরা যখন দেশের প্রধানমন্ত্রী, দেশের নিরাপত্তা উপদেষ্টা যখন আজকে কলকাতায় বসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে, তার মানে এমন কিছু আলোচনা থাকতে পারে যে আলোচনাটা কিন্তু আমাদের বাংলার জন্য মিডিয়ায় গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। উদ্দেশ্য একটাই, মিডিয়ায় মুখ দেখানো, 26 ইলেকশনকে সামনে রেখে ছুতো মুতো ছলে বলে কৌশলে বাংলায় আসা, বাংলায় এসে কাজ দেখানো। এই কাজগুলো কেন আগে মনে পড়েনি? কেন 2024-এর আগে মনে পড়েনি? কেন 2024-এর পরে মনে পড়েনি যে এই কাজগুলো করতে হবে? আজকে 26-এর ইলেকশন আসছে আর ওনার বাংলায় ছুতো করে করে বাংলায় আসা আর মানুষকে বিভ্রান্তি করা, সারাদিন মিডিয়ায় টিকে থাকা, এগুলো সবাই বোঝাটা বাচ্চা ছেলেও বোঝে। মিডিয়ায় টিকে থাকার জন্য, মিডিয়ায় মুখ দেখানোর জন্য, বাংলায় বিজেপির নামটাকে ভাসিয়ে রাখার জন্য, কেন্দ্র সরকারের মোদীর নামটাকে ভাসিয়ে রাখার জন্য মাঝে মধ্যে একটু উপদ্রব হবে, ছলে বলে কৌশলে বিভিন্ন সমস্যাটা কে মেটাবে? অনুপ্রবেশের সমস্যা মেটাবে আমাদের মাননীয় অমিত শাহজি। তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আটকাতে পারছেন না কেন? এত বছর ধরে, 10 বছর হয়ে গেল। উনি তো বললেন যে, আপনি একটু আগে দেখালেন আপনার, যে উনি বলছেন নরেন্দ্র মোদী সাহেব যে অনুপ্রবেশ আগে 2024-এর আগে প্রচুর হতো, তার মানে উনি জানতেন। ক্ষমতায় আসার পরে 2014 ক্ষমতায় আসার পরে সবার আগে তো ওনার আটকানো উচিত ছিল। 10-11 বছর পরেও সেই একই শব্দ কেন নরেন্দ্র মোদীকে বলতে হবে? তার মানে তিনি আটকাতে পারছেন, উনি সবটা জানতেন। কংগ্রেসের আমলে হতো। আপনি বলছেন যেহেতু সামনে ভোট, একটা ইস্যু তৈরি করা, যার মাধ্যমে কোথাও না কোথাও একটা ইস্যু তৈরি করা এবং শাসক দলের উপর একটা চাপ তৈরি করা। আমি এই আপনার প্রশ্নের সব উত্তর জ্যোতির কাছ থেকে নেবো, একটা বিজ্ঞাপন বিরতি নেবো। তার আগে বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসার পর আমি ইতিহাসদার কাছে যাবো, ইতিহাসদারও বক্তব্য নেবো। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি, ততক্ষণ আপনার সঙ্গে থাকুন। তো আমি শুনলাম, আমি জ্যোতির কাছে পাল্টা যেতে, জ্যোতি এতগুলো অভিযোগ এলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, একটা তো রাজুবাবু করলেন, আর ইতিহাসদাও ঠিক তার ব্যাখ্যার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে অনুপ্রবেশ সমস্যা অবশ্যই আছে, কিন্তু এটা দূর করতে গেলে যে জিনিস, যে প্রয়াস, যে পরিকল্পনা করা দরকার, সেগুলো কিন্তু এখনো মোদী সরকার করে উঠতে পারে। জ্যোতি, তাহলে আজকে শুধুমাত্র 2025 সালে এসে যে এই সমস্যা নিয়ে বলা হচ্ছে সেরকম কিন্তু নয়। প্রধানমন্ত্রী 2024 সালের যে নির্বাচনী প্রচারে এসে শ্রীরামপুরের যে সভায় তিনিও এই জিনিসটা নিয়ে বলেছিলেন
ইভেন আসানসোলের বক্তব্যে আমরা একাধিকবার দেখেছি। সুতরাং এই যে ন্যারেটিভটা চালানো হচ্ছে যে 2025 সাল শুধুমাত্র ইলেকশন আসছে বলেই এই বিষয়টা নিয়ে সামনে আনা হচ্ছে, এটা এরকম নয়। দ্বিতীয় প্রসঙ্গে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রিতেশ দা তো খুব ভালো করে জানে যে বাংলার সরকার কতটা অসহযোগিতা করে কেন্দ্রের সরকারের সাথে। আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি তৃণমূল নয়, সরকারটা তো পশ্চিমবঙ্গবাসীর, আর ভারত সরকারটা তো ভারতবাসীর। এখানে তো বিজেপি সরকার, এই বিষয়টা তো এরকম নয়। সমগ্র ভারতবাসীর সরকার হচ্ছে ভারত সরকার। একবারের জন্য কেউ কিন্তু বলে না যে বিজেপি সরকার, বা আপনি কোনো গেজেট নোটিফিকেশনে থাকে না যে বিজেপি সরকার। তো যখন আপনার কেন্দ্রের যে হোম সেক্রেটারি একটা চিঠি লেখেন আপনার ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে, তখন কিন্তু সরকারি স্তরে চিঠিটা আসছে, কিন্তু সেই চিঠির রিপ্লাই নেই, সেই চিঠির কোনো কমপ্লায়েন্স হয় না। সে তো আমরা দেখতে পেয়েছি একাধিকবার। আপনি যদি দেখেন এই যে আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কেন্দ্রের অসহযোগিতা। তৃতীয় বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যদি আপনি ধরেন যে অনুপ্রবেশ বিষয়টা হচ্ছে কানাডা এবং মেক্সিকো এবং আমেরিকার মধ্যে সব থেকে ভালো ফেন্সিং রয়েছে এবং একটা ওয়াল তৈরি করে দেওয়া আছে, মানে দেওয়াল তৈরি করে দেওয়া আছে, সেখানেও হয়। আপনি এটাকে কোনোভাবে আটকাতে পারবেন। কিন্তু কোশ্চেনটা হচ্ছে তারা এখানে আসার পরে আমরা কিভাবে তাদের সঙ্গে অ্যাক্ট করছি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে ধরুন যেভাবে এই যে ঘটনা 5ই আগস্টের পর, অর্থাৎ শেখ হাসিনার এক্সিটের পর যেভাবে আপনার প্রত্যেকটা জায়গায় শুধু তাই নয়, 5ই আগস্ট নেই, এর আগে থেকে শুরু হয়েছে এই যে মানে ধরপাকড় শুরু হলো যে কোথায় কোথায় মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে ফাইন্ড আউট করো। ফাইন্ড আউট করতে গিয়ে যখন ফাইন্ড আউট হচ্ছে তখন নিজেরাই তারা বলছে যে আমরা দেশ ছেড়ে পালাবো। অর্থাৎ তাদেরকে আমি কিভাবে ট্রিট করছি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করব, নাকি আমি তাদের সাথে এমন ভাবে ব্যবহার করব যে আমার পশ্চিমবঙ্গবাসী যাতে অসুবিধা না হয় তার জন্য তাদেরকে আমি হার্ড স্টেপ নেব। না, আপনারা জোর করে, আপনাদের সরকার জোর করে ডিটেনশন ক্যাম্প করে, পুশব্যাক করে, এটা তো অভিযোগ রাজুবাবুদের। না, ডিটেনশন ক্যাম্প বা পুশব্যাক, এটা তো ধরুন ডিটেনশন ক্যাম্প বা পুশব্যাক তো অবভিয়াসলি হওয়া উচিত। যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান আসে এখানে এবং এসে এখানে শুধুমাত্র ডেমোগ্রাফিক চেঞ্জ নয়, এটা জাতীয় নিরাপত্তার জন্য আপনার একটা ক্ষতিকর দিক। শুধু তাই নয়, আপনার অর্থনৈতিক ভাবেও ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আপনার উইপিকার মতো নিংড়ে নিচ্ছে অর্থনীতিকে। তো বিষয়টা হচ্ছে যে সামগ্রিকভাবে আপনি যে ইসলামীকরণ হচ্ছে বা এই যে দাঙ্গা প্রত্যেকটা জায়গায় আপনি বলুন না, যে সাইফ আলী খানের বাড়িতে, জ্যোতি শেষ করো। সাইফ আলী খানের বাড়িতে যে ঘটনাটা ঘটলো, তার বাড়িতে যে দুষ্কৃতিকারী ঢুকে তাকে মেরে আসলো, দেখা গেল তার বাড়ি বাংলাদেশে। তো সুতরাং কোশ্চেনটা হচ্ছে যে আজকে প্রবলেম তো কিছু নেই, আমাদের বক্তব্য হচ্ছে ক্লিয়ার। যদি আমরা এই বিষয় নিয়ে বলতে পারি যে ভাই এই ইস্যুতে আমরা এই স্টেপ নিতে যাচ্ছি, আমরা চাই বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী এখানে থাকবে না, এটা চাই, ক্লিয়ার। সেটা আপনিও চান, ভারতীয় জনতা পার্টি চায়, সবাই চাওয়া উচিত, পশ্চিমবঙ্গ জনগণের চাওয়া উচিত। কিন্তু তৃণমূলের স্ট্যান্ড পয়েন্টটা দেখবেন, তৃণমূল বলবে তখন যে দেখুন কেন্দ্রীয় সরকারের জন্য হচ্ছে, অমুকের জন্য হচ্ছে, তমুকের জন্য হচ্ছে, কেন হচ্ছে না, কেন এইটা আটকানো হচ্ছে না, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, অমিত শাহ কি করছে। কোশ্চেনটা সেটা না, কোশ্চেনটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শর্ট আউটের কথা বলছি তখন তারা এটাকে ডাইভার্ট করে তারা তাদেরকে শির করার চেষ্টা করছেন। আরো একটা সেকেন্ড পয়েন্ট আমি যেটা অ্যাড করতে চাইবো, 2005 সালের ঘটনা, চলে যান 2005 সালে পার্লামেন্টে একজন মানে মহিলা নেত্রী, তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ মহিলা নেত্রী, আমরা দেখেছি যারা ভাইরাল হয়েছে ইদানিং কালে, হ্যাঁ, স্পিকারের মুখে এরকম কাগজ ছড়ে দিয়েছেন। কাগজটা হচ্ছে কি, কাগজের ভিতরে কি আছে, কাগজের ভিতরে ছিল হচ্ছে যে ওনার কাছে লিস্ট ছিল যে এই লিস্টের মধ্যে এই অনুপ্রবেশকারী ছিল। তো 11 সালে আসার পরে কতগুলো লোককে আপনি ডিটেক্ট করেছেন? করেননি তো। তাহলে সুতরাং তখন আপনি আপনার ভোট ব্যাংকের জন্য, তখন ভোট ব্যাংকের কথা মনে ছিল না। 2011 সালের পরে আপনার ভোট ব্যাংক
তৈরি করতে হবে, তাদের ভোটেই আপনাকে ক্ষমতায় বসতে হবে, মসনদে বসতে হবে, এবং বসে পশ্চিমবাংলাটাকে আমি একটা জিহাদিদের স্বর্গরাজ্যে পরিণত করব, ইসলামাইজেশন করব, আমি আমার জিহাদিকরণ করব, সেটা যদি ইন্টেনশন থাকে, সেই কারণে বোধহয় আনসারুল্লাহ বাংলার মতন সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে। এটা কিন্তু পার্টিনার কোশ্চেন, যেটা জ্যোতি বললো, রাজু আমি কোশ্চেনটা করছি, পার্টিনার কোশ্চেন, যেটা যে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এই কোশ্চেন রেজ করে অনুপ্রবেশ নিয়ে, এবং বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, এরপরে আরও একটা টেনিওর তার হবে তিনি যেতেন, তাহলে তার তৈরি সেই সমস্যা আজকে হঠাৎ করে তিনি তার মাইন্ড চেঞ্জ করছেন কেন? কেন এটাকে তিনি বদলাতে চাইছেন? তাহলে কি অনুপ্রবেশ সমস্যা মিটে গেছে? যেখানে আমরা নিজের হাতে পরিসংখ্যান দিয়ে দেখতে পাচ্ছি যে কে কিভাবে আমাদের এই রাজ্যের জনসংখ্যা বিন্যাস এবং পরিবর্তন হচ্ছে, এবং ওপার বাংলা থেকে অনেক মানুষ যারা অবৈধভাবে এখানে ঢুকে পড়ছে, এবং সেই কারণেই এসআইআর করার একটা প্রচেষ্টা। রাজুবাবু, না এসআইআরটা করুক, কিন্তু আমি বলছি যখন করছে এই জিনিসটা, তাহলে এসআইআরটা না করে এনআরসি করুক না। মানুষকে ঘুরপথে এনআরসিটাকে এসআইআর বলে চালানোর কি আছে? অনুপ্রবেশ যদি হচ্ছে তাহলে সেটা তো সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের। তিনি 11 বছর ধরে রয়েছে, তিনি আটকাতে পারছেন না কেন? রাজ্য সরকারের হাতে কেন্দ্রের ফোর্স নয়, বিএসএফ নয়, প্রত্যেকটা বর্ডারে ওদেরকে বলতে গেলেই বলবে জমি দেয়নি, জমি জটে আটকে আছে, তাই অনুপ্রবেশ আটকে যাচ্ছে না। এখানে হচ্ছে যে তাহলে ত্রিপুরার আগরতলায় শয়ে শয়ে অনুপ্রবেশকারী ধরা পড়ছে, এবং তারা পুলিশের জেরায় জানাচ্ছে যে আমাদের একটা দল যাওয়ার ছিল দিল্লিতে, একটা দল যাওয়ার ছিল কলকাতায়, কলকাতা হয়ে দিল্লি। তার মানে অনুপ্রবেশটা আসাম এবং ত্রিপুরায় হচ্ছে, সেখান থেকে বাংলায় ঢুকছে। বাংলার যে বলছেন বাংলাদেশ, ভারত, বাংলাদেশ একইভাবে বিজেপি শাসিত রাজ্যটাও অনুপ্রবেশ হচ্ছে। বাংলায় জমিজট বলে আটকে আছে, অনুপ্রবেশ হচ্ছে, আর অন্য রাজ্যে হচ্ছে না তাও নয়। তাহলে আসামে এনআরসি হলো কেন? তাহলে আসামে এবং ত্রিপুরায় এত হাজার হাজার শয়ে লোক ধরা পড়ছে কেন? প্রত্যেকটা জায়গাতে অনুপ্রবেশ আটকাতে অক্ষম। দেখুন না, এই যে আপনার এই 26 জনকে মেরে দিয়ে চলে গেল পাকিস্তান থেকে এসে, সেটা কি হলো, কারা অনেক গল্প, ঢুকলো কিভাবে? অনুপ্রবেশ আটকাতে কেন্দ্র সরকার, সেটা তো আমরা বারবার বলেছি, ইন্টেলিজেন্স ফেলিওর। তার মানে তো তারা পারছে না, স্বীকার করুক, বলুক, মানুষের কাছে ক্ষমা চাক যে আমি দেশের সুরক্ষা দিতে আজকে এই ধরনের অনুপ্রবেশ হবে কেন? কেন্দ্র সরকার বলুক যে আমি দেশের সুরক্ষা ব্যবস্থা দিতে অক্ষম, আমি পারছি না দিতে, আমার ক্ষমতা নাই, আমি শুধু রাজনীতি করতে এসেছি। আর বড় বড় ডায়লগবাজি করছে বিভিন্ন জায়গায় এসে, কখনো এনআরসিটাকে এসআইআর বলে চালানোর চেষ্টা করছে। এনআরসি এসআইআর দুটো একই জিনিস। আজকে এত বছর ধরে যারা ভোট দিয়েছে, মতুয়ারা, নমশূদ্ররা, এরা যতই মুসলিম বলুক, ওনাদের বিজেপির বিধায়ক অসীম সরকার বলছে এসআইআর বাংলায় লাগু হলে 1 কোটি মতুয়ার নাম বাদ যাবে। ভিডিওতে বলেছে, সেই ভিডিও নিয়ে অনেক কিছু ঘটে গেছে, এবং অসীম সরকারকে কেন্দ্র নেতৃত্ব তলব করেছে। অর্থাৎ তাদের বিজেপির, মানে তারা বিজেপির যারা এমএলএ, তারাই বলছে 1 কোটি মতুয়া নাম বাদ যাবে। তার মানে এত বছর ধরে মতুয়ারা ভোট দিয়েছে, এরা মুসলিমের কথা বললেও এরা আসলে বাংলা বাঙালি শত্রু। বাংলা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বানিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরতে চায়, এবং সেই দালালিটা করে যাচ্ছে। এখানকার এই সমস্যার আসল কোনো সমাধান চোখে দেখা যাচ্ছে না, শুধুমাত্রই আমাদের রাজনৈতিক তরজা, আর ইলেকশনের আগে বা নির্বাচনের আগে এই রাজনৈতিক চাপানো তো চলতে থাকবে। কিন্তু অ্যাকচুয়াল যে ইস্যুটাকে সলভ করা দরকার কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা কি আদৌ সম্ভব বলে মনে হচ্ছে? দেখো, সমস্যাকে তুমি যদি রাজনৈতিক মোড়ক দিয়ে মানুষের কাছে পেশ করো তাহলে সেটা এক জিনিস, আর সমস্যাকে যদি প্রকৃত সমস্যাটাকে অ্যারেস্ট করো তাহলে একটা আরেকটা জিনিস। তুমি একটা সাধারণ জিনিস বলো যে সন্ত্রাসবাদ ঢুকছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ওখানে কেন্দ্র সরকার বলেছে যে পাকিস্তান স্পন্সার্ড যে টেরোরিস্টরা এসে 26 জন আমাদের তরতাজা মানুষদেরকে জাত ধর্ম ধরে তাদেরকে মারা হয়েছে। ধরে নিলাম যে পাকিস্তান এটা করেছে, অত্যন্ত খারাপ করেছে, পাকিস্তানের এগেইনস্টে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি, জল বন্ধ করে দেবো বলেছি, বা এই করে দেবো, প্লাস আমরা গোলাগুলি চালিয়েছি, সবই আমরা পাকিস্তানের বিরুদ্ধে করলাম। মানুষকে বললাম যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ একটা কড়া পদক্ষেপ নিচ্ছে, অথচ খেলার সময় আমরা ঠিক পাকিস্তানে গিয়ে ওখানে গিয়ে খেলতে শুরু করলাম। তাহলে আমরা কি বোঝাতে চাইছি? তাহলে দুটো জিনিস বোঝাতে হবে। এক হচ্ছে যে যদি খেলার, এটা নিয়ে তো দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে, যদি পাকিস্তানে গিয়ে খেলা হয়নি, একটা নিরপেক্ষ দেশে খেলা হচ্ছে, এটাও বলতে হবে। না, আমার কথাটা হচ্ছে
পাকিস্তানের সাথে আমরা খেলছি, মানে এই কথাটা হচ্ছে যে আমরা বারবার যেটা বলছি, কিন্তু এটা তো দেখেছেন যে পাকিস্তানকে আমরা হারিয়েওছি, আবার পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে আমরা কিন্তু হাতও মেলাইনি। এটাও তো আমাদের ভারতীয় ক্রিকেটারদের কাছে আমাদের গর্বের বিষয়। বেশি বিষয়টা হচ্ছে যে আমরা বারবার যেটা বলেছি, সন্ত্রাসবাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, দেশ হয় না, সন্ত্রাসবাদী হয়। তাহলে সন্ত্রাসবাদকে বন্ধ করবার জন্য সন্ত্রাসবাদকে আটকাতে হবে। সন্ত্রাসবাদের নামে একটা দেশকে তুমি দাঁড়িয়ে দিচ্ছ, আবার যখন দেশকে যখন বলছো যে সেই দেশের বিরুদ্ধে যখন সারা বিরোধী শক্তি তোমার পাশে যখন দাঁড়াচ্ছে, তখন তুমি ট্রাম্পের কথা শুনে একটাও বোমা ছাড়লে না তারপর থেকে। এইটাই মানুষের কাছে এইটা আশ্চর্যের বিষয়। মানুষ না, এই প্রশ্ন গোটা দেশেই ঘুরে বেড়াচ্ছে অবশ্যই, কেন আমরা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপ খেলতে গেলাম। যদিও খেলার অংশ রাজনীতির অংশ থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু সেই প্রশ্ন গোটা দেশে উঠেছে। আর খেলোয়াড়দের পাঠ করেছেন, আমরা দেখেছি যে পাকিস্তানকে হারিয়েছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই আজকে আমাদের হাতে আর সময়ও নেই, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে এটুকু বলতে পারি বা বলতে চাই যে আমাদের দেশে একটু বলবো, হ্যাঁ ছোট্ট করে বলতে হবে, শেষ করবো। হ্যাঁ বলছি যে এই যে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল সিপিএম, আপনার মনে থাকবে যে যখন মুম্বাই টেররিস্ট অ্যাটাক হয়, তারপরে বাইল্যাটারাল আপনার ক্রিকেট খেলেছিল পাকিস্তানের সঙ্গে। হ্যাঁ 2008 বেশি দিন লাগেনি তো, 2008 কথা বলছি আমি। তো তখন মনে ছিল না তাদের সাথে জোট করতে? এখন চিৎকার, হ্যাঁ একটা দেশের নামে ওই আপনার ট্যাগিং করলে প্রবলেম হচ্ছে, কারণ দেশটার নাম হচ্ছে পাকিস্তান। ওই 1946 মুঁহ মে বিড়ি কান মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আগে পাকিস্তান স্বাধীন হবে, পরেই পাকিস্তানের মধ্যে এই স্বাধীনতা পাবে। তো লড়াই তো আজ থেকে নয়, বারবার ইনফিলট্রেশন হচ্ছে, সন্ত্রাসবাদের মধ্যে ঢুকে পড়ছে, আজকে প্রথম হয়নি। হ্যাঁ একটা নতুন জিনিস আমরা দেখেছি, ভারত পাল্টা উত্তর দিয়েছে, অপারেশন সিন্দুরের মাধ্যমে সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে। এটা আমাদের নতুন ভারত, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কিন্তু সবাই আমাদের দেশের মানুষ গর্বিত। কিন্তু কোথাও না কোথাও রাজনীতি এসে যাচ্ছে। আমি আবারও বলছি, খেলার মাঠে খেলা হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, কিন্তু আসল যে বিষয়, অর্থাৎ যে আমরা বাংলার প্রেক্ষাপটে যে আলোচনা করছিলাম, যে সত্যি যদি অনুপ্রবেশ রুখতে হয়, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে হবে না, কেন্দ্র এবং রাজ্যের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এবং যেখানে ফেন্সিং নেই, অর্থাৎ যেখানে জমি জটে আটকে আছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে জমির জন্য বলেছেন, সেই জমি জট খুব দ্রুত আমার মনে হয় রাজ্যকেও সেই জমি কেন্দ্রের হাতে তুলে দিতে হবে। তারপরে আমরা দেখব যে সত্যি সত্যি অনুপ্রবেশ না রোখা যায়, তখন আমরা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রক কেন কেন্দ্রীয় সরকার সবার কাছেই কিন্তু প্রশ্ন রাখতে পারি। আর রাজ্য সরকারকেও সেটা ভাবতে হবে যে এ রাজ্যে অনুপ্রবেশকারীরা এসে কিভাবে ভুয়ো অ্যাড্রেস দিয়ে প্যান, আধার, ভোটার কার্ড তৈরি করে ভোটার তালিকার নাম তুলে ফেলে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার বিষয়। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আপনাদের সাথে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।